হিস্ট্রি আইকিউ। একটা বই যেখানে লেখা আছে ৫,০০০ বছরের রাজাদের কাহিনী, যেখানে ইতিহাসের সঙ্গে মিশে আছে পৌরাণিক রহস্য, কিংবদন্তি, দেবতাদের আশীর্বাদ আর হারিয়ে যাওয়া এক রাজ্যের স্মৃতি। যদিও রাজমালাকে ত্রিপুরার সামগ্রিক ইতিহাস বলা যায় না, এটি রাজাদের আত্মজীবনীমূলক গ্রন্থ, একটা বংশ পরম্পরার ধারণা। আজ আমরা জানব কিভাবে সৃষ্টি হলো রাজমালা, কারা লিখলেন এবং প্রথম খণ্ড, আর কেন এই বইকে বাংলা সাহিত্যের অন্যতম প্রাচীন ঐতিহাসিক দলিল বলা হয়। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন কিছু গ্রন্থ রয়েছে যেগুলি শুধুমাত্র ইতিহাস নয়, বরং একটি জাতির আত্মপরিচয় বহন করে। ত্রিপুরার রাজমালা ঠিক তেমনি এক অমূল্য ঐতিহাসিক দলিল। এটি শুধু রাজাদের বংশ তালিকা নয়, বরং হাজার হাজার বছরের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সাহিত্যিক ঐতিহ্যের ধারক। বাংলা ভাষায় রচিত প্রাচীনতম ঐতিহাসিক কাব্যগ্রন্থগুলির মধ্যে রাজমালা অন্যতম। ঐতিহাসিক বিভিন্ন আলোচনায় রাজমালার প্রাচীনত্বকে স্বীকার করেছেন। ইতিহাসবিদদের মতে 1431 খ্রিস্টাব্দের রাজা প্রথম ধর্মমাণিক্যের আমলে এর প্রথম খণ্ড রচিত হয়, অর্থাৎ কৃত্তিবাসী রামায়ণ কিংবা চৈতন্য চরিতামৃতের আগেও বাংলায় এই ঐতিহাসিক সাহিত্য রচিত হয়েছিল। রাজমালা শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর প্রকৃত অর্থ। রাজ অর্থ রাজা বা রাজবংশ, আর মালা এর অর্থ একের পর এক গাঁথা মালিকা, অর্থাৎ এক রাজা থেকে আরেক রাজার কাহিনীকে মালার মতো গেঁথে তৈরি করা হয়েছে এই গ্রন্থ, তাই এর নাম হয়েছে রাজমালা। ত্রিপুরার ইতিহাসে এই গ্রন্থের গুরুত্ব এতটাই বেশি যে একে ত্রিপুরা রাজ্যের আত্মজীবনীও বলা হয়, কারণ বহু শতাব্দী ধরে রাজ পরিবার রাজনীতি, যুদ্ধ, ধর্ম, সংস্কৃতি ও সমাজ জীবনের যে বিবরণ দিয়ে গেছে তার প্রমাণ উৎসই হলো এই রাজমালা। রাজমালা ৬টি প্রধান খণ্ড বা লহরে বিভক্ত। প্রতিটি লহরে বিভিন্ন সময়ে রাজাদের ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। প্রথম লহর থেকে ষষ্ঠ লহর পর্যন্ত ১৮৬ জন রাজার নাম ও বিবরণ এখানে পাওয়া যায়। রাজা দুর্হ থেকে শুরু করে শেষ অভিষিক্ত রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য পর্যন্ত দীর্ঘ রাজবংশীয় ধারার উল্লেখ রয়েছে এই গ্রন্থে। এই সিরিজে রাজমালার সবগুলি খণ্ড নিয়ে আলোচনা করব। তবে রাজমালার ইতিহাস বুঝতে হলে আগে জানতে হবে ত্রিপুরা রাজ্যের প্রাচীন পটভূমি। রাজমালার প্রথম অংশ অনুযায়ী ত্রিপুরা রাজ্যের প্রাচীনতম নাম ছিল কিরাত। কিরাত শব্দের অর্থ শিকারী জাতি। এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই তিব্বতবর্মী জাতিগোষ্ঠীর বসবাস ছিল। রাজমালা অনুসারে এই কিরাত রাজ্যের প্রথম রাজা ছিলেন চন্দ্রবংশীয় দুর্হ। দুর্হের পর একের পর এক রাজা এই রাজ্য শাসন করেন। এদের মধ্যে 40তম রাজা ছিলেন ত্রিপুর। বলা হয় তার নাম থেকেই ত্রিপুরার উৎপত্তি হয়েছে। এখানে যথেষ্ট কিংবদন্তি রয়েছে, এই নিয়ে আরেকটা ভিডিও করেছি, অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন। ত্রিপুরের পুত্র ছিলেন ত্রিলোচন। রাজমালায় তাকে শিবভক্ত ও দেবতার আশীর্বাদ পুষ্ট রাজা হিসাবে বর্ণনা করা হয়েছে। ত্রিলোচন তার পিতার স্মৃতিতে রাজ্যের নাম রাখেন ত্রিপুরা। ত্রিপুরার নামের উৎপত্তি নিয়ে আরও কয়েকটি মত রয়েছে। একটি মত, মহাভারতের যযাতির পুত্র দুহ এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন। পরবর্তীতে দেববংশীয় রাজা ত্রিপুর কিরাত অঞ্চল জয় করে নিজের রাজ্যের নাম রাখেন ত্রিপুরা। ত্রিপুরার রাজাদের নামের আগে একটি বিশেষ শব্দ ব্যবহৃত হতো, সেটি ছিল ফা। ত্রিপুরী ভাষায় ফা শব্দের অর্থ পিতা, তাই বহু রাজার নামের শেষে ফা শব্দ যোগ করা হতো, যেমন ডাঙ্গর ফা, খিচং ফা বা অন্যান্য ফা। এখন প্রশ্ন আসে, এই বিশাল ইতিহাস প্রথমে কিভাবে সংরক্ষিত হয়?
ইতিহাসবিদদের মতে রাজমালার আদি রূপ লিখিত ছিল না, এটি প্রথমে ত্রিপুরী ভাষায় মৌখিকভাবে প্রচলিত ছিল। রাজপরিবারের পুরোহিত ও আখ্যানকারেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাজাদের কাহিনী মুখে মুখে বর্ণনা করতেন। এই মৌখিক ঐতিহ্যের প্রধান ধারক ছিলেন চন্তাই দুর্লভেন্দ্র। তিনি ছিলেন রাজপুরোহিত ও ইতিহাসবক্তা। তার মুখে শোনা রাজবংশীয় কাহিনীকেই পরবর্তীকালে লিখিত রূপ দেওয়া হয়। প্রথমে এই ইতিহাস সংস্কৃতে অনুদিত হয়, যদিও তার মৌখিক রূপ ছিল ত্রিপুরী ভাষায়। বলা হয় যে আদি ককবরক ভাষায়। সংস্কৃত ভাষায় এর নাম দেওয়া হয় রাজমালা, পরে তার বাংলা ভাষায় রূপান্তরিত হয়। এখানে রাজমালার বিশেষত্ব, কারণ এটি 3টি ভাষার স্তর অতিক্রম করে প্রথমে ত্রিপুরী ভাষায় মৌখিক আখ্যান, এরপর সংস্কৃত রূপ এবং অবশেষে বাংলা পদ্যে লিখিত হয়। পঞ্চদশ শতাব্দীতে ত্রিপুরার সিংহাসনে বসেন রাজা প্রথম ধর্মমাণিক্য। তিনি ছিলেন জ্ঞান পিপাসু এবং সাহিত্যপ্রেমী শাসক। তার উপলব্ধি হয়েছিল যে মৌখিক ইতিহাস যদি লিখিত রূপে প্রতিষ্ঠা করা না হয় তবে ভবিষ্যতে তা হারিয়ে যেতে পারে। তাই 1431 খ্রিস্টাব্দে তিনি রাজমালার প্রথম খণ্ড রচনার উদ্যোগ গ্রহণ করেন। এই কাজে নিযুক্ত হন 2 ব্রাহ্মণ পণ্ডিত বাণেশ্বর এবং শুক্রেশ্বর। তাদের কাজ ছিল সংস্কৃত ও মৌখিক সূত্র থেকে রাজবংশীয় ইতিহাসকে বাংলা পদ্যের রূপ দেওয়া। রচনার পদ্ধতিটি ছিল অত্যন্ত অভিনব। রাজপুরোহিত দুর্লভেন্দ্র নারায়ণ মুখে মুখে ত্রিপুরী ভাষায় রাজাদের কাহিনী বলতেন। রাজা ধর্মপারিক্য সেই বর্ণনা শুনতেন, আর বাণেশ্বর ও শুক্রেশ্বর এই বিবরণকে লিপিবদ্ধ করতেন। অর্থাৎ এটি ছিল মৌখিক ঐতিহ্যকে লিখিত সাহিত্যে রূপান্তরিত করার এক বিরল উদাহরণ। কালীপ্রসন্ন সেন বিদ্যাভূষণের সম্পাদিত সংস্করণ অনুযায়ী বক্তা ছিলেন দুর্লভেন্দ্র, বাণেশ্বর ও শুক্রেশ্বর। শ্রোতা ছিলেন রাজা ধর্মমাণিক্য, আর রচনাকাল ছিল পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি। রাজমালা প্রথম খণ্ড প্রথম লহর মূলত পৌরাণিক ও কিংবদন্তিমূলক। এখানে মহাভারতীয় যুগ থেকে শুরু করে প্রাচীন ত্রিপুর রাজাদের বিবরণ দেওয়া হয়েছে। রাজা দ্রুহ থেকে শুরু করে একের পর এক রাজাদের শাসন, যুদ্ধ, ধর্মীয় কর্মকাণ্ড এবং অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায় এই অংশে। অনেক ক্ষেত্রে ইতিহাস ও পৌরাণিক কাহিনী একে অপরের সঙ্গে মিশে গেছে, যেখানে দেবতার আশীর্বাদ, অলৌকিক যুদ্ধজয়, স্বপ্নাদেশ, শিবের কৃপা ইত্যাদির উল্লেখ রয়েছে বহু স্থানে। এটি মধ্যযুগ ইতিহাস রচনার একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, কারণ এই সময় ইতিহাসকে শুধুমাত্র তথ্য হিসাবে নয় বরং ধর্মীয় এবং সাংস্কৃতিক স্মৃতি হিসাবেও দেখা হতো, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অতিরঞ্জিত ঐতিহাসিক বহির্ভূত তথ্য এবং কিংবদন্তি এবং বিভিন্ন ইন্টারেস্টিং ঘটনাগুলিকে এখানে যুক্ত করা হতো পাঠকের মনোনিবেশ করার জন্য। যদিও প্রথম দিকের রাজাদের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবুও ইতিহাসবিদরা রাজমালাকে সম্পূর্ণ বাতিল করেন না, কারণ এতে তৎকালীন সমাজ, সংস্কৃতি, ভাষা ও রাজনৈতিক চেতনার প্রতিফলন ঘটেছে। বাংলা সাহিত্যের দিক থেকে রাজমালার গুরুত্ব অপরিসীম। এটি মধ্যযুগীয় বাংলা ভাষার অন্যতম একটি নিদর্শন। চৈতন্য যুগের আগে বাংলা ভাষার রূপ, শব্দচয়ন ও কাব্যরীতির পরিচয় আমরা রাজমালাতেই পাই। তাই সাহিত্য গবেষকদের কাছেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। প্রথম লহরের পর ধীরে ধীরে আরও কয়েকটি লহর রচিত হয়। আমরা ধীরে ধীরে অন্যান্য লহরগুলি নিয়ে আলোচনা করব। এই সিরিজে রাজমালার 6টা লহর বা 6টা খণ্ড নিয়ে আলোচনা করব। কখন রচনা হয়েছে, কিভাবে, কোন কোন রচনাতে কোন বিষয়টি গুরুত্ব পেয়েছে, কারা রচনা করেছেন। তাহলে সবগুলি রচনা অবশ্যই দেখবেন। দ্বিতীয় লহর ধর্মমাণিক্য থেকে জয়মাণিক্য পর্যন্ত রাজাদের বিবরণ রয়েছে। এটি রচিত হয় অমর মাণিক্যের আমলে। বক্তা ছিলেন রণচতুর নারায়ণ। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।